নমস্কার। আজকে এএনএম জিএনএম এর লাইফ সায়েন্সে পার্ট 2 আলোচনা করব। দেখো, আগের দিন 20 নম্বর কোশ্চেন থেকে শুরু করেছিলাম, আজকে হলো 21 নম্বর কোশ্চেন থেকে করব। নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়? ডায়রিয়া, টাইফয়েড, ডায়াবেটিস, আমাশয়। তো এখানে দেখো কোন অপশানটা কারেক্ট হচ্ছে ডায়াবেটিস। কেন ডায়াবেটিসটা কিন্তু জলবাহিত নয়। এবার জানি আমরা ডায়রিয়াতে অনেকটা জল থেকেই হয়। ডায়রিয়া, তারপরে টাইফয়েড যেটা বা আমাশয়, তিনটেই কিন্তু জলবাহিত। শুধুমাত্র ডায়াবেটিসটা কোনো জলবাহিত নয়, এটা একটা বিপাকীয় হরমোন জনিত সমস্যা। আমরা দেখি ডায়াবেটিস অনেকটা সুগার, যেটা সুগারের রোগী বলি, সেটা কিন্তু ডায়াবেটিস। তাহলে জলবাহিত নয়, এটা ডায়াবেটিস। বুঝে গেল? নেক্সট দেখো, নিম্নলিখিত যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়। রেচনতন্ত্রের অংশ নয় মূত্রনালী, গোবিনী, জরায়ু, মূত্রথলি। তো এইখানে রেচনতন্ত্রের অন্তর্গত নয় এমন অঙ্গটি হলো জরায়ু। কি? জরায়ু। কারণ রেচনতন্ত্রের মধ্যে তো জরায়ু থাকছে না। মূত্রনালী যেটা, সেটা কিন্তু রেচনতন্ত্রের মধ্যে থাকে, কারণ মূত্রনালীর মাধ্যমেই কিন্তু রেচন পদার্থগুলো বাইরে বেরোবে। গোবিনী তো জানো যে কিডনির যে পার্টটা, তারপরে মূত্রথলি, এটাও তাই। মূত্রথলি, মূত্রনালী, গোবিনী, এগুলো সবই হলো রেচনতন্ত্রের অংশ। শুধুমাত্র জরায়ুটা কিন্তু নয়। তারপরে দেখো পরের কোশ্চেনটা, স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হয়। স্তন্যপায়ী প্রাণী যেটা, তার ফ্যালোপিয়ান নালীতে, জরায়ুতে, ডিম্বাশয়ে, যোনিতে। তো স্তন্যপায়ীদের ক্ষেত্রে কিন্তু এখানে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী যেটা, সেটাতে কিন্তু নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ডিম্বাণু আর শুক্রাণুর মিলনে কিন্তু ফ্যালোপিয়ান টিউব কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউব যেটা, সেটার কিন্তু অ্যাম্পুলা অংশে, যেটা অ্যাম্পুলা বলি সেটাকে, সেই অংশে কিন্তু ঘটে ডিম্বাণু আর শুক্রাণু যেটা মিলন হয়। তো সেটাকেই বলি আমরা ফার্টিলাইজেশন বা নিষেক হলো। তারপরে দেখো কি বলেছে, কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভাল্ব থাকে? কোন ধরনের থাকে? ভাল্ব বা কপাটিকা থাকে। তাহলে এখানে কিন্তু শিরা, ধমনী, কৈশিক নালী, শিরা, আর্টেরিয়াল, তার মধ্যে কিন্তু শিরা। কেন? শিরার মধ্যে দিয়ে রক্ত কম চাপে চলে যায়। এবার দেখো, আমরা জানি ধমনী কিন্তু একদম খুবই স্পিডে, কোনো হাতের যদি একটা পার্ট কেটে যায়, মানে হাতের শিরা আশেপাশে, তাহলে ধমনী যদি সেটা কেটে যায়, তাহলে কিন্তু ছিটছিট করে এরকম রক্ত বেরোয়। ধমনী কিন্তু অনেকটা স্পিডে মানে নিয়ে যায়। এবার তার অটোমেটিক্যালি প্রেশার থাকে, তো ব্যাকফ্লো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। এবার যেহেতু শিরা কি হয়, ধীরে ধীরে রক্ত নিয়ে যায়। এবার শিরা ওই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু পিছনের দিকে রক্ত ফিরে যাওয়ার সমস্যা থাকতে পারে। তো ওই জন্য শিরার মধ্যে দিয়ে যেহেতু কম চাপে আর অভিকর্ষের বিপরীত দিকে যেহেতু হয়, তো তাই জন্য কি, যে রক্ত যাতে পিছনের দিকে উল্টে না ফেরে, তার জন্য শিরার ভিতরে কিন্তু কপাটিকা বা ভাল্ব থাকে। তো এটা ইম্পর্টেন্ট থাকলো। দেখো ভাল্ব আছে, তার মানে বোঝা যাচ্ছে শিরা। এবার ভাল্ব থাকে না, সেটা হলো ধমনী। ধমনী কিন্তু মোটা, মানে ধমনীর প্রাচীরটা কিন্তু মোটা হয়, থিক ওয়াল বলি, আর শিরাটা কিন্তু পাতলা। আর ধমনীর অনেকটা প্রেশারটাও বেশি থাকে, অনেকটা উচ্চ রক্তচাপ। তো তারপর বলেছে দেখো, চোখের কোন অংশে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? তাহলে কোন অংশ যেটা প্রবেশ করলাম, যে আলো, এই যে চোখের যে লেন্সটা থাকে, এখানে যে আলোটা প্রবেশ করছে, তো এইখানে কোন অংশটা নিয়ন্ত্রণ করছে? রেটিনা, আইরিস, লেন্স, কর্নিয়া। রেটিনা তো আমরা জানি যে ইমেজ তৈরি হয়, এই যে পিছনের দিকে যে একটা ইমেজ তৈরি হবে আমাদের চোখে, সেই ইমেজটা তৈরি করবে কে? রেটিনা। তাহলে তো রেটিনা আগেই হচ্ছে না। তারপরে দেখো লেন্স তো এখানে থাকে, লেন্স তো কাজটা তো শুধুমাত্র মানে ফোকাসের জন্য করছে, তাহলে লেন্স তো হবে না। এবার কর্নিয়াও হচ্ছে না, বাকি থাকলো আইরিস যেটা এখানে থাকে, আইরিসটা, সেটা কিন্তু চোখে যতটা আলো ঢুকবে, এবার সেইটা কিন্তু আইরিস কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে। বুঝে গেল? তো এই চোখের চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়বে, প্রত্যেকটা পার্ট, ওখান থেকেও কিন্তু কোশ্চেনগুলো থাকছে। তারপরে দেখো কি বলেছে, বিসিজি টিকা যে অসুখের বিরুদ্ধে অনাক্রমতা দেয় তা হলো, বিসিজি আমরা দেখি যক্ষা রোগের, এটা তো সবাই জানি, তো নর্মাল কোশ্চেন। মামস হবে না, এইডস হবে না, জলাতঙ্ক হবে না, কোনটা হবে? যক্ষা। এবার দেখি, এটাকে টিবিও বলি, তাই না?
টিবি যেটা রোগ সেটা কিন্তু বাঁচাতে আমরা বিসিজির ফুল ফর্ম কি? ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন বিসিজির ফুল ফর্ম। এটা অনেক সময় আসতে পারে, জেনে রাখবে, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। তারপরে দেখো 27 নম্বরটা কি বলেছে? পাখিদের দ্বারা ঘটা পরাগযোগকে বলা হয়, মানে পরাগ সংযোগ পদ্ধতিকে কি বলে? পাখি, যখন পাখির কথাটা বলবে সেখানে কি কি থাকছে? এন্টোমোফিলি, অ্যানিমোফিলি, অর্নিথোফিলি, এলিফোফিলি। তাহলে এখানে দেখো অর্নিথোফিলি যেটা, সেটা কিন্তু কারেক্ট আনসার। কি পাখি যেহেতু, সেখানে কিন্তু অর্নিথ, পাখি কথাটা যখন বলবে সেটা অর্নিথ। এবার এন্টোমোফিলি যেটা, সেটা কিন্তু পতঙ্গ। এন্টোমোফিলি মানে পতঙ্গ। এটা কি মনে রাখবে বাকি পার্টগুলো? পতঙ্গ দ্বারা যেটা পরাগযোগ সেটা হলো এন্টোমোফিলি। আর অ্যানিমোফিলি যেটা, সেটা হলো বায়ু। সেটাতে কি? বায়ু। তাহলে পতঙ্গ যদি হয় সেটা হলো এন্টোমোফিলি, অ্যানিমোফিলি হলো বায়ু বা বাতাসের মাধ্যমে, আর অর্নিথোফিলি হলো পক্ষী বা পাখির মাধ্যমে। অর্নিথোফিলিটা হলো পক্ষী বা পাখির মাধ্যমে। তাহলে সঠিক আনসার কিন্তু অর্নিথোফিলি হয়ে যাবে। তারপরে দেখো সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি? আমরা তো এটা সবাই জানি যে রোদে দাঁড়াও, তাহলে ভিটামিন কি হয়? ভিটামিন ডি, তাই না? ভিটামিন ডি। কিছু কিছু কোশ্চেন কিন্তু নর্মাল ন্যাচারাল থাকছে, সেগুলো কিন্তু আনসার করা উচিত, কারণ এগুলো ছাড়লে এক্সট্রা নম্বরটা কিন্তু গেইন করা যাবে না। তারপরে দেখো মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেশির প্রাচীর সবচেয়ে মোটা? বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। সব থেকে মোটা বা পুরু হয় সেটা হলো বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকলও বলি এটাকে। কি বলি? লেফট ভেন্ট্রিকল। বাম নিলয়, দেখো বাম নিলয় কি হয়? প্রচণ্ড চাপে রক্ত পাম্প করে, এবার এখান থেকে বাম নিলয় থেকে যেটা পাঠায়, প্রচণ্ড চাপে রক্ত পাম্প করে কোথায় পাঠায়? মহাধমনীতে। মহাধমনীর মাধ্যমে কিন্তু, মহাধমনীটাকে আমরা বলি অ্যাওর্টাও বলি, তাই না ইংলিশে? তো এই মহাধমনীর মাধ্যমে কিন্তু আমাকে সারা দেহে পৌঁছাতে হচ্ছে, এইভাবে সারা বডিতে। তাহলে সারা দেহেতে যদি পৌঁছাতে হয়, তাহলে তার কার্যক্ষমতা যদি আমি সচল রাখতে চাই, এবং কার্ডিয়াক পেশির প্রাচীর অন্য সব প্রকোষ্ঠের চেয়ে অনেক বেশি পুরু আর শক্তিশালী হয়। বোঝা গেল? তাহলে বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকাল থেকে যখন মহাধমনীর মাধ্যমে যখন সারা দেহতে পাঠাচ্ছি, তো তখন সেটা যদি প্রকোষ্ঠের পেশির প্রাচীর যদি মোটা না হয়, ধরো বডি, হিউম্যান বডি, তো তাহলে কিন্তু প্রবলেম। বোঝা গেল? তাহলে এখানে বাম নিলয়টাও উত্তর। তারপরে দেখো মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটি হলো পেরিকার্ডিয়াল, প্লুরাল, সিএসএফ, সাইনোভিয়াল। এবার মেনিনজেসটা কি? মেনিনজেস কোথায় থাকে? মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক আমাদের যেটা ব্রেন আছে আর নার্ভাস সিস্টেমে, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, বাংলাতে বলি সুষুম্নাকাণ্ড, তাই না? তাহলে এই সুষুম্নাকাণ্ডের মাঝখানে যে মানে রক্ষা করে মাঝখানে, সেই বারটা কিন্তু মেনিনজেস। এটা কি? মেনিনজেস। তাহলে এই মেনিনজেসের মধ্যে একটা তরল থাকে, যে তরলটা কি? সিএসএফ। কি নাম ওটা? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। বোঝা গেল? তাহলে মস্তিষ্ক আর হলো সুষুম্নাকাণ্ডের মাঝে এই মেনিনজেস পর্দা থাকে, এটাও জেনে রাখো, কারণ অনেক সময় মেনিনজেস থেকে ওই কোশ্চেনটাও দিতে পারে। তো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা, সেটা মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডের সুরক্ষা কবচ। এটা হলো মেনিনজেস আবরণ কি করে? সাব অ্যারাকনয়েড স্পেসে বা স্তরের মাঝে সিএসএফ যেটা, এই ফ্লুইডটা থাকছে। নেক্সট দেখো, আচ্ছা ক্যাটাগরি 1 যেটা আলোচনা করলাম সেগুলো কিন্তু এক মার্কসের ছিল, আর একটা অপশানই কারেক্ট হতো। এবার দেখো এখানে ক্যাটাগরি 2, এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবে, অনেক ক্ষেত্রে আমরা এটা দেখি না। এটাতে বলেছে 2 মার্কস, আর 1 অর মোর অপশান ইজ কারেক্ট। দুটো অপশান কিন্তু কারেক্ট হতে পারে, মানে একের বেশি, তো সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তবে দেখো ক্যাটাগরি 2 এর কোশ্চেনগুলো কি বলেছে? নিচের কোনগুলি নারী প্রজননতন্ত্রের অংশ নয়? তাহলে নারী প্রজননতন্ত্র যেটা, নারী প্রজননতন্ত্রের অংশ: ডিম্বাশয়, ফ্যালোপিয়ান নালী, অন্ডকোষ, গর্ভাশয়।
তাহলে এখানে দেখো আমরা কি জানি, ডিম্বাশয় যেটা, সেটা তো উত্তর হবেই। এখানে দেখো একটা অপশন কিন্তু হবে না, তাহলে ডিম্বাশয় তো উত্তর হবেই। তার সাথে এখানে ফ্যালোপিয়ান নালী, এর আগেই আমরা পড়লাম ফ্যালোপিয়ান নালীতে কিন্তু কি হচ্ছে, ফার্টিলাইজেশন হওয়ার পরে ফ্যালোপিয়ান নালীতেই কিন্তু হচ্ছে। তারপরে গর্ভাশয় তো জানি যে গর্ভাশয়টা কি, এখানে যেটা নারী প্রজননতন্ত্রের অংশ, কিন্তু টেস্টিস যেটা বা অন্ডকোষ সেটা কিন্তু নয়। টেস্টিস বা অন্ডকোষ কিন্তু আমাদের যেটা পুরুষের ক্ষেত্রে থাকে, তাই না, মেলের ক্ষেত্রে থাকে টেস্টিস, তাহলে অন্ডকোষটা এখানে আনসার হবে না। বুঝে গেল? তারপরে দেখো মিওসিস সংক্রান্ত, যেটা মিওসিস সম্পর্কে সঠিক উত্তরগুলি নির্বাচন করো। এটি দেহকোষে সম্পন্ন হয়। এটি একটি হ্রাস বিভাজন ক্রসিং ওভার ঘটে না, 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। তাহলে এখানে সঠিক দেখো, মিওসিসকে আমরা কি বলি, হ্রাস বিভাজন বলি। কি বলি, হ্রাস, মানে মিওসিসে কিন্তু সংখ্যা কমে যায়, সেখানে কিন্তু সংখ্যা কমে যায়, তাই আমরা হ্রাস বিভাজন বলি। তাহলে এটা একটা গেল। তবে মিওসিসে কটা অপত্য তৈরি হয়, 4টে অপত্য কোষ। কটা, 4টে অপত্য কোষ। তাহলে হ্রাস বিভাজন বলি। আর একটা কোষ থেকে, এরকম একটা সেল থেকে এরকম 4টে কিন্তু অপত্য কোষ বা ডটার সেল যেগুলো, সেগুলো তৈরি হয়। আর ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, এখানে হাফ হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক হয়ে যায়। তাহলে এই দুটো অপশনই ঠিক হয়ে যাবে। তারপর বলেছে নিম্নলিখিত কোন ভিটামিনগুলি চর্বিতে দ্রবণীয়, চর্বি বা ফ্যাট সলিউবল। এবার ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে দেখো আমরা কি একটা ফুল শর্টকাট আছে এডিক, ADEK, এডিক। এডিকটা হলো ফ্যাট সলিউবল। আর যেটা বাকি থাকলো BC, BCটা হলো ওয়াটার সলিউবল বা চর্বিতে। তাহলে শর্টকাটে মনে রাখবে এডিক, ADEK। তাহলে এখানে কি কি আছে এডিকের মধ্যে, ভিটামিন A, তাহলে তো হবে D, সেটাও হবে E। এবার ভিটামিন B তো ফ্যাট সলিউবল নয়, ভিটামিন বিটা হলো ওয়াটার সলিউবল, তাহলে চর্বিতে দ্রবণীয় হলো ভিটামিন E, ভিটামিন A, ভিটামিন D। এই তিনটে অপশানই কারেক্ট হয়ে যাবে, শুধুমাত্র বি নম্বরটা হবে না। বুঝে গেল? নেক্সট দেখো RNA এর গঠনগত উপাদান। এবার দেখো RNA এর গঠনগত উপাদান কি, রাইবোজ শর্করা, থাইমিন, ভ্যালিন, ইউরাসিল। RNA মানেই জানি আমরা রাইবোজ শর্করা, তাই না, ডিঅক্সি রাইবোজ শর্করা যেটা হলো সেটা DNA, আর RNA এর ফুল ফর্ম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা তাই না। তাহলে রাইবোজ শর্করা ব্যবহার করি, তাহলে রাইবোজ শর্করা তো হবেই। এবার দেখো থাইমিন আর ইউরাসিল। এবার থাইমিনটা কিন্তু আমাদের ডিএনএতে থাকে, থাইমিনটা কোথায় থাকে, ডিএনএতে। তাহলে ইউরাসিলটা থাকে, আমরা দেখি যে আরএনএতে ডিএনএর পরিবর্তে মানে থাইমিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল, তাহলে ইউরাসিলটা হবে। এবার ভ্যালিন তো নয়, কারণ ভ্যালিন একটা হলো এখানে মানে এর মধ্যে গঠনগত উপাদান ভ্যালিন থাকছে না। বোঝা গেল? তাহলে ভ্যালিন হলো একটা অ্যামাইনো অ্যাসিড, ভ্যালিনটা কি, অ্যামাইনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এরকম আরও কটা অ্যামাইনো অ্যাসিড আছে, তো ভ্যালিন অ্যামাইনো অ্যাসিড, তাহলে ভ্যালিন হলো না, রাইবোজ শর্করা আর ইউরাসিল। এবার থাইমিনটা হবে না কেন, কারণ থাইমিন কেবল ডিএনএতে থাকে। থাইমিন কোথায় থাকে, ডিএনএতে, থাইমিনটা ডিএনএতে থাকে, আর ভ্যালিন হলো একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে বাকি থাকলো ইউরাসিল আর রাইবোজ শর্করা। ভ্যালিন কি, অ্যামাইনো অ্যাসিড। এই ইনফরমেশনগুলো জেনে রাখবে, কারণ অনেক সময় এই অ্যামাইনো অ্যাসিডের এই পার্ট থেকে হয়তো কোশ্চেন দিয়ে দিতে পারে। বোঝা গেল? নেক্সট দেখো নিম্নলিখিত কোন পদার্থগুলি শর্করার উদাহরণ, গ্লুকোজ, মিথিওনাইন, স্টার্চ, ইথানল। এবার দেখো গ্লুকোজ তো আমরা এমনিই জানি, কারণ বলে গ্লুকন্ডি খাও, গ্লুকন্ডি খাও, তো গ্লুকোজ তো হচ্ছেই। এবার স্টার্চটা তো একটা আলুতে দেখবে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, তাহলে আলুতে আমরা আলু খেতে বারণ করি যাদের অনেকটা মানে সুগার টুগার থাকে বা মোটা হয়ে যাচ্ছে, তাহলে শর্করাটা আলুতে বেশি পরিমাণে থাকে। এবার মিথিওনাইন তো নয়, কারণ মিথিওনাইনও একটা অ্যামাইনো অ্যাসিড। দেখো এখানে অ্যামাইনো অ্যাসিড থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে। ভ্যালিন, মিথিওনাইন এগুলো হলো সব অ্যামাইনো অ্যাসিড। আর ইথানলটা তো একটা অ্যালকোহল, তো ইথানল তো শর্করা হবেই না। বুঝে গেল? তাহলে এখানে কোন দুটো অপশন ঠিক, গ্লুকোজ তো জানি, তার সাথে স্টার্চও,
মিথিওনাইন একটা অ্যামাইনো অ্যাসিড, ইথানল একটা অ্যালকোহল। নিচের কোন রোগগুলি জলবাহিত? কলেরা তো জানি, কলেরা তো জলের থেকেই হয়। যক্ষ্মা তো জলবাহিত নয়, তাই না? কলেরাটা কিন্তু জলবাহিত, এটা তো জানি। যক্ষ্মা তো হবেই না। বাকি থাকলো পার্টুসিস আর জিয়ারডিয়াসিস। এই পার্টুসিস আর জিয়ারডিয়াসিসের মধ্যে জিয়ারডিয়াসিস যেটা, সেটা হলো প্রোটোজোয়া জনিত। এটা কি? প্রোটোজোয়া। প্রোটোজোয়া যেগুলো হয় সেগুলো হলো প্রোটোজোয়ার মাধ্যমে হয়। তো প্রোটোজোয়া জনিত দূষিত জলের মাধ্যমেই ছড়ায় জিয়ারডিয়াসিস। আর পার্টুসিস হলো হুপিং কাশি। পার্টুসিসের আর বাংলা নাম হলো হুপিং কাশি। এবার অনেক কিছু নাম হুপিং কাশি দিলে অনেকেই চিনতে পারবে, কিন্তু পার্টুসিস দিলে হয়তো চিনতে পারবে না। এই জন্য অনেক ক্ষেত্রে ইংলিশ নামও কিন্তু ব্যবহার করে, তাই জন্য আমাদের দুটোই জেনে রাখতে হবে। তো পার্টুসিসটা কিন্তু হুপিং কাশি, আর হলো যক্ষ্মাটাও হলো তোমার বায়ুবাহিত। তাহলে পার্টুসিস আর মানে যেটা হুপিং কাশি আর হলো যক্ষ্মা, তাহলে এগুলো কিন্তু দুটো হলো বায়ুবাহিত। তাহলে জলবাহিত রোগ কোনটা? তাহলে কলেরা আর জিয়ারডিয়াসিস। বোঝা গেল? জিয়ারডিয়াসিস নামটা একটু নতুন না? নিচের কোনগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে জানবে যে মস্তিষ্ক তো থাকছেই, তাই না? মস্তিষ্ক থাকতেই। এবার হাতের স্নায়ু তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কি পড়ছে? মেরুদণ্ড, মেরুদণ্ডটা কিন্তু স্নায়ুতন্ত্রের অংশ, তাই না? সুষুম্না কাণ্ড আমরা যেটাকে বলি, মেরুদণ্ডকে কি বলি? সুষুম্না কাণ্ড বলি, স্পাইনাল কর্ড। চোখ তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে পড়ছে না, তাহলে মস্তিষ্ক আর মেরুদণ্ড হলো। তারপর দেখো নিচের কোন তত্ত্বগুলি সঠিক নয়? বলেছি দেখো নিচের কোন তত্ত্বগুলি সঠিক নয়? ইস্ট্রোজেন একটি পেপটাইড হরমোন। ইনসুলিন রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রিন পরিপাকে সহায়তা করে। অ্যাড্রিনালিন জননে সহায়তা করে। সঠিক নয় বলেছে, তাই না? এবার ইস্ট্রোজেন একটা পেপটাইড, পেপটাইড হরমোন তো আমরা জানি। ইস্ট্রোজেন কি, মানে অনেক ক্ষেত্রে ইস্ট্রোজেনটা হলো জননগত হরমোন, তাই না? জননে সাহায্য করে। তো এটা পেপটাইড তো নয়, তাহলে এই ইনফরমেশনটাই ভুল। ইনসুলিন রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ এটা তো ঠিক জানি, কারণ ইনসুলিন আমরা হলো অনেক ক্ষেত্রে যাদের ডায়াবেটিস বা সুগার হয় তারা কিন্তু ইনসুলিন ইঞ্জেকশন নেয়, তাই না? তাহলে ইনসুলিনটা, এটা ঠিক বলেছে, তাহলে এটা উত্তর নয়। নয় মানে আমাকে নেগেটিভগুলো বাঁচতে হবে। এটা তো পজিটিভ, এটা তো পজিটিভ, পজিটিভ তো হবে না। গ্যাস্ট্রিন পরিপাকে সহায়তা করে, হ্যাঁ গ্যাস্ট্রিন তো তাই, পরিপাকেই সাহায্য করবে, কারণ আমাদের যে গ্যাস্ট্রিক অ্যাসিডের যে সমস্যাগুলো হয় সেগুলো তো গ্যাস্ট্রিনই হেল্প করে, তাহলে এটাও পজিটিভ। তাহলে আর অ্যাড্রিনালিন জননে সহায়তা করে। জননের ক্ষেত্রে অ্যাড্রিনালিন নয়, জননের ক্ষেত্রে ইস্ট্রোজেনটাই সহায়তা করবে। তো অ্যাড্রিনালিনটা তো জরুরিকালীন বা এটাকে বলবো আপৎকালীন হরমোন। আমাদের অনেক দেবে পরীক্ষাতে, এই যে পরীক্ষাতে কোনো কিছু পারছি না বা টেনশন হচ্ছে, এই টেনশনগুলো কে করছে? এই অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনই কিন্তু এই আপৎকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন নামে পরিচিত। তো অ্যাড্রিনালিনটা কিন্তু এই ক্ষেত্রে হেল্প করছে। তাহলে জননে সহায়তা করে, এটা ভুল। তাহলে এটা নেগেটিভ, আর ইস্ট্রোজেন নেগেটিভ, তাহলে নেগেটিভই কিন্তু আসলে আনসার। বোঝা গেল? তাহলে ইস্ট্রোজেন আর অ্যাড্রিনালিনটাই এখানে ভুল, তাহলে এটাই আমাদের আনসার। নেক্সট দেখো, অস্থিমজ্জায় প্রাপ্ত কোষগুলি হলো। অস্থিমজ্জার মধ্যে কি কি পাওয়া যায়? আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা, এগুলির কোনোটাই নয়। তো অস্থিমজ্জার মধ্যে পাওয়া যায় আরবিসি, তো পাওয়াই যায়, তার সাথে অনুচক্রিকাও পাওয়া যায়, আবার ডাব্লিউবিসিও পাওয়া যায়। তাহলে অস্থিমজ্জায় কিন্তু তিনটেই পাওয়া যায়। এবার লাল অস্থিমজ্জায় কি? হিমাটোপয়েটিক স্টেম কোষ থেকে রক্তকণিকাগুলো, কি নাম? হিমাটোপয়েটিক। হিমাটোপয়েটিক যে স্টেম কোষ থাকে সেখান থেকে কিন্তু রক্তকণিকাগুলো তৈরি হয়, তো সেখানেই পাওয়া যায়। নামটা মনে রাখবে, হিমাটোপয়েটিক স্টেম কোষ। বোঝা গেল? নেক্সট দেখো, নিম্নলিখিত কোন রোগগুলি ভাইরাস দ্বারা সৃষ্ট নয়? নয় উত্তরগুলো ভালো করে দেখবে, সৃষ্ট আর সৃষ্ট নয় আমরা অনেক ক্ষেত্রেই ভুল করে দিই। যেমন কলেরাটা কি? কলেরা তো ভাইরাস দিয়ে তো হয় না। বোঝা গেল? টাইফয়েডও তাই, কারণ কলেরা ব্যাকটেরিয়া দ্বারা, ভিব্রিও কলেরি। কলেরার যেটা হলো জীবাণুর নাম সেটা হলো ভিব্রিও কলেরি। তাহলে এটা একটা ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি। বোঝা গেল?
তো এটা ব্যাকটেরিয়া, তাহলে তো এটা ভাইরাস দ্বারা সৃষ্ট নয়, তাহলে এটাই আনসার। তারপরে দেখো টাইফয়েডের যেটা নাম হলো সালমোনেলা টাইফি। কী নাম? সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি এটা হলো টাইফয়েড। তাহলে টাইফয়েড আর এটা, আর হেপাটাইটিস বি এবং পোলিও হলো ভাইরাস ঘটিত রোগ। তাহলে হেপাটাইটিস বি আর পোলিও জানি আমরা পোলিও ভাইরাস হয়, এই দুটো কিন্তু ভাইরাস। তাহলে আমাদের ভাইরাস দ্বারা সৃষ্ট নয় বলেছে, তাই জন্য কলেরা আর টাইফয়েড। বুঝে গেল? তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে বাকি ফিজিক্যাল সায়েন্সের পার্টটা, যেটা ভৌত বিজ্ঞানের, সেটা আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাও। ধন্যবাদ।